প্রিয় ছাত্ররা, কেমন আছো সবাই? আমি শুভদীপ স্যার, আর তোমরা দেখছো টিউন অফ ফিজিক্স। আজকের এই ভিডিওয়ে ক্লাস 11 ফিজিক্সের ছায়া প্রকাশনী বইয়ের নিউটনীয় মহাকর্ষ ও গ্রহ উপগ্রহের গতি ইউনিট 6-এর চ্যাপ্টার 1 এর এমসিকিউগুলোকে সলিউশন করব। আজকে তার প্রথম পর্ব। চলো শুরু করা যাক প্রথম অঙ্কটাকে দিয়ে। তোমাদের সকলের কমেন্ট পাচ্ছি এবং বুঝতে পারছি তোমাদের এই টিউন অফ ফিজিক্সের ভিডিওগুলো যথেষ্ট ভালো লাগছে এবং আগামী দিনে ওয়ান শট ভিডিও, এমসিকিউ ইত্যাদি আরও ভিডিও পেতে চাও। হ্যাঁ, আমারও তাই চেষ্টা। আমি রেগুলার বেসিসে তোমাদেরকে ভিডিও অবশ্যই দেবো, যাতে তোমাদের সুবিধা হয়, পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন হয়। চলো তাহলে শুরু করা যাক প্রথম অঙ্কটা দিয়ে। একটি গোলাকার বস্তু অবাধে পড়লে তার ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান নির্ভর করে কার কার উপর। এখানে 4টে অপশান বলে দিয়েছে। অবাধে পতনশীল কথার অর্থ হলো ফ্রি ফল হওয়া, মানে কোনো প্রকারের কোনো বাধা বল নেই। ইভেন ভূমির ওপর দাঁড়িয়ে থাকার সময় আমাদের উপর যে লম্ব প্রতিক্রিয়া কাজ করে, ক্যাপিটাল এন আমরা যাকে দিয়ে বলি, তো সেটাও নেই। সেটা কখন কাজ করে? অভিকর্ষজ বল আমরা ভূমির ওপর প্রয়োগ করার ফলেও প্রতিক্রিয়া বলটা দেয়, কিন্তু এখানে তো ভূমিটাই নেই। তাহলে লম্ব প্রতিক্রিয়া নেই, কেবলমাত্র অভিকর্ষজ বলটা আছে এবং তার জন্য ওর ত্বরণ সৃষ্টি হচ্ছে। বেশ, এখন এই ত্বরণের ফর্মুলা কি হয় আমরা জানি। স্মল জি দিয়ে এই অভিকর্ষজ ত্বরণকে প্রকাশ করা হয় এবং দ্যাট ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল জি মানে মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল এম মানে পৃথিবীর ভর, ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই আরটা হলো পৃথিবীর সেন্টার থেকে ওই বস্তুটা যেখানে আছে সেই পর্যন্ত ডিস্টেন্স। সেটা তো ক্যাপিটাল আর নয়, স্মল আর। আমরা জানি ক্যাপিটাল আরকে সাধারণত পৃথিবীর ব্যাসার্ধ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো পৃথিবীর ওপরে কোনো বস্তু থাকলেও সেটা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় খুব একটা বেশি হয় না, অত্যন্ত নগণ্য হয়। তাহলে সেই ডিস্টেন্সটা মানে ওভারঅল ডিস্টেন্সটা সেন্টার থেকে, ওটাকে আমরা পৃথিবীর ব্যাসার্ধের সমতুল্য ধরে নিতে পারি যদি পৃথিবীর খুব কাছাকাছি হয়। ওকে, তাহলে এই ফর্মুলাটায় দেখতে পাচ্ছি যে টার্মগুলো আছে সেগুলো ওই বস্তু রিলেটেড নয়, কেবলমাত্র পৃথিবী রিলেটেড, এবং মহাকর্ষীয় ধ্রুবক সেটা তো কনস্ট্যান্ট। তাহলে প্রথম বলেছে বস্তুটির ভরের ওপর, না, এর উপর তো ডিপেন্ডই করে না। বস্তুটির ব্যাসার্ধের ওপর না, বস্তুটির উপাদানের ঘনত্বের ওপর না, ওপরের কোনোটি সঠিক নয়। একদম সঠিক কথা, ঠিক। তাহলে অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু বস্তুর নিজের কোনো প্রপার্টি নয়, এটা যে ওকে প্রয়োগ করছে তার জন্য সৃষ্টি হচ্ছে। তাহলে এটা মাথায় রাখবে যে একই উচ্চতা থেকে বিভিন্ন বস্তু, বিভিন্ন রকমের ভারী বস্তু, একটা হালকা, একটা ভারী, একটা আরও ভারী, সবারই অভিকর্ষজ ত্বরণ একই হবে, কারণ এটা পৃথিবীর আকর্ষণের জন্য সৃষ্টি হচ্ছে। ওই বস্তুটা ভারী না হালকা তার উপর ডিপেন্ড হচ্ছে না। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাই। আমরা কিন্তু কনসেপ্ট বুঝে বুঝে এগোবো, তার জন্য একটু টাইম লাগবে, বাট একটার থেকে আমরা আরও বেশি কিছু শিখতে পারবো। চলো, সেকেন্ড প্রবলেম হচ্ছে পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি গোলক ধরলে যে উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে তা হলো কত? একটু আগেই আমরা দেখেছি যে অভিকর্ষজ ত্বরণ স্মল জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার হয়। এখন যে উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে, অর্থাৎ এই জিটাকে আমি ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মানের কথা বলছি। তাহলে ধরলাম একটা হাইট উঠেছে, তো এখানে আমি একটা ছবি দিয়ে ব্যাপারটা বলছি। তাহলে এই জায়গায় হচ্ছে জি, ধরলাম আরও এইচ উচ্চতা ওপরে উঠেছে, এই জায়গায় হয়ে গেছে জি বাই টু। তাহলে জি বাই টু ইজ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। এখন সেই উচ্চতাটা এখানে বার করতে হবে। তো কি করে বার করব? তো জি মানে আমরা জি এম বাই আর স্কোয়ার পেয়েছি, তাহলে এখানটা যদি লিখে দিই জি এম বাই টু আর স্কোয়ার ইকুয়ালস টু জি এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। সো এখানে ম্যাক্সিমাম পার্টটাই কেটে যাচ্ছে, কেবলমাত্র আর আর এইচ এই পার্ট দুটো রয়েছে। তাহলে আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু টু আর স্কোয়ার, দ্যাট ইজ আর প্লাস এইচ ইকুয়ালস টু রুট টু আর। এখানে প্লাস মাইনাস লিখলাম না, কারণ নেগেটিভের ব্যাপারটা হচ্ছে না, হাইটটা এখানে বাড়ার ক্ষেত্রে হচ্ছে। তাহলে এইচ ইজ ইকুয়ালস টু, আরটাকে এদিকে নিয়ে গেলে হচ্ছে রুট টু মাইনাস ওয়ান ইন্টু আর। সো কতটা হাইট আরও বাড়াতে হবে? এখানে অপশান ডিটা কারেক্ট, রুট টু মাইনাস ওয়ান ইন্টু আর। ওকে, নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। এর পরের প্রবলেমে কি বলেছে? একটি গ্রহের ভর পৃথিবীর ভরের 4 গুণ, ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, গ্রহটির অভিকর্ষজ ত্বরণ কত হবে? তো পৃথিবীর ক্ষেত্রে যদি আমি বলি জি ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এখন খেয়াল রাখবে অভিকর্ষজ ত্বরণ এখানে কোথায় সেটার কথা উল্লেখ করেনি প্রশ্নের মধ্যে কোথাও, কিন্তু এক্ষেত্রে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা পৃথিবী পৃষ্ঠে বা গ্রহ পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মানকেই ধরে নিয়ে অঙ্ক সলভ করব। তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ এটা,
এবার অন্য আরেকটা গ্রহের জন্য সেখানে কি, সেটাকে আমি ধরলাম জি ড্যাস্ট, এবং তার ভর পৃথিবীর ভরের 4 গুণ, তাহলে জি এখানে এম এর জায়গায় 4m হবে, এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2R তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 4/4 ইন্টু G/M/R স্কোয়ার, দ্যাট ইজ 1 ইন্টু জি। তাহলে পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ যেটা, সেটাই ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হবে। এবং আমরা জানি এই জি এর ভ্যালু হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই ইউনিটে, বা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে এসআইতে বলেছে, তাহলে অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট প্রবলেমে চলে যাব। বোঝা যাচ্ছে তো? কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু লিখে জানিও। চলো শুরু করা যাক। আর আরেকটা ব্যাপার, তোমরা টেলিগ্রামের যে লিঙ্কটা আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়েছি সেখানেও জয়েন করতে পারো, এবং সেখানে তোমরা তোমাদের অসুবিধাগুলো আমাকে জানাতে পারো। 4 নম্বর প্রশ্ন, চন্দ্রের ভর পৃথিবীর ভরের 1/80 ভাগ, চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 ভাগ, চন্দ্রের অভিকর্ষজ ত্বরণ এবং পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের অনুপাত কত বার করতে হবে। তো পৃথিবীর জন্য আমরা G/M/R স্কোয়ার যদি লিখি, তাহলে মুনের জন্য আমি G/m লিখছি, দ্যাট ইজ ইকুয়ালস টু G/m/80, কারণ বলেছে পৃথিবীর ভরের 1/80 এবং ব্যাসার্ধের তাহলে R/4 তার হোল স্কোয়ার, এবং এই দুটোর অনুপাত, তাহলে G/Gm ইজ ইকুয়ালস টু G/M/R স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে দেখতে পাচ্ছি Gm আসছে ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেটা হচ্ছে সেটা লিখে নিই, আর এখানে 1/80 হচ্ছে 1/80 ডিভাইডেড বাই 1/4 স্কোয়ার, দ্যাট ইজ 16। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/5, তো 5টা ওপরে উঠে যাচ্ছে, তাহলে 5, আর এই Gm/R স্কোয়ার এটা তো পুরো কেটেই বাদ যাচ্ছে, তাহলে 5/1, তাহলে G মুন ইজ ইকুয়ালস টু 5:1, তাহলে এই হচ্ছে রেশিও। তো এখানে বলেছে চন্দ্রের অভিকর্ষজ ত্বরণ ও পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের অনুপাত, তাহলে Gm/G বলেছে, Gm/G, দ্যাট ইজ 1:5 হবে, তাহলে অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? বেশ, নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান কি হবে। বেশ, ঠিক আছে। পৃথিবীর ঘূর্ণনের জন্য অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন হয়, এবং তার জন্য যে ফর্মুলা সেটা আমরা জানি, এর ওপর আমি ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, থিওরি পার্টের, সেটা তোমরা দেখে নিও। তো এক্ষেত্রে এই জায়গায় ধরলাম কণাটা আছে, এবং তার জন্য এই পয়েন্টের অক্ষাংশ থিটা ধরে নিচ্ছি, তাহলে এই জায়গায় ওর অভিকর্ষজ ত্বরণ G ড্যাশ ইকুয়ালস টু G ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এখানে এই থিটা হলো অক্ষাংশটা, আর হলো ব্যাসার্ধ পৃথিবীর, এবং ওমেগা হলো পৃথিবীর কৌণিক বেগ, মানে প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ পৃথিবীর কৌণিক সরণ হচ্ছে। ঠিক আছে, এবার বলেছে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান কত যদি পৃথিবীর ঘূর্ণন থেমে যায়। ঘূর্ণন থেমে যাওয়া মানে কি? তার মানে তার কৌণিক বেগটা 0 হয়ে গেছে, মানে এই ওমেগা সেটা 0, আর ওমেগা যদি 0 হয় তাহলে এই পুরো পার্টটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে ফর্মুলাটা হয়ে যাচ্ছে G ড্যাশ ইকুয়ালস টু G। তাহলে এখানে নিরক্ষীয় অঞ্চলে বার করতে বলেছে, মানে এই জায়গায়, যে কোনো জায়গায় দিক, এর ভ্যালু জি থাকবে, কারণ ওমেগা যদি 0 হয়ে যায় বাকি থিটার উপর ব্যাপারটা ডিপেন্ডই করছে না। ওকে, তাহলে G ড্যাশ ইকুয়ালস টু G হয়ে যাবে, পৃথিবীর সর্বত্র অভিকর্ষজ ত্বরণের মান G হয়ে যাবে। আচ্ছা, যদি না থামতো তাহলে অভিকর্ষজ ত্বরণের মান কি হতো? তার মানে এই পার্টটা তখন বাদ যেত না, থেকে যেত, ফলে ভ্যালু যেটা হতো সেটা জি এর থেকে কম হতো। তাহলে পৃথিবীর ঘূর্ণন থেমে যাওয়ার ফলে যে ভ্যালুটা হলো সেটা আগে ওখানে যে ভ্যালুটা ছিল তার থেকে বড় হয়ে গেল, এই পার্টটা 0 হয়ে যাওয়ার ফলে, তাহলে এখানে বৃদ্ধি পাবে। অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার হচ্ছে তো? কনসেপ্টটা ক্লিয়ার করাই কিন্তু আসল কাজ ফিজিক্সের। নেক্সট প্রবলেম, পৃথিবীতে মুক্তিবেগের মান ভিই কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই পৃথিবীর দ্বিগুণ হলে ওই গ্রহে মুক্তিবেগের মান কত হবে। বেশ, ঠিক আছে। তো আমরা জানি মুক্তিবেগ ভিই এসকেপ ভেলোসিটি ইজ ইকুয়ালস টু √2 স্মল জি ক্যাপিটাল আর, এটা হয়। এখন স্মল জি মানে আমরা কি জানি? স্মল জি মানে হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার ইন্টু আর। আমি এই ফর্মুলাটাও লিখতে পারতাম, কিন্তু এটা দিয়ে লিখলাম কারণ ম্যাক্সিমাম ছেলেরা এই ফর্মুলাটাকে মনে রাখে, √2 স্মল জি আর। এটা পৃথিবীর জন্য।
এই স্মল জিটা। এবার অন্যান্য গ্রহের জন্য স্মল জিটা আলাদা আলাদা হয়, এবং তাই জেনারেল ফর্মুলা হচ্ছে এটা, যেখানে ওই গ্রহের ভর ওই গ্রহের ব্যাসার্ধ দিয়ে ফর্মুলাটাকে প্রকাশ করা হয়, এবং ফর্মুলাটা কি হয়, √2GM/r। এটা হয় অ্যাকচুয়াল ফর্মুলা। ঠিক আছে, ওকে। বলেছে যে ওই গ্রহের কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই পৃথিবীর দ্বিগুণ হলে, বেশ, তাহলে এমন একটা গ্রহতে গেলাম যার এসকেপ ভেলোসিটি v(e) বললাম, এবং সেখানে ফর্মুলাটা কি যাবে, 2g, ভর হয়ে গেছে পৃথিবীর দ্বিগুণ, তার মানে 2M ডিভাইডেড বাই ব্যাসার্ধও দ্বিগুণ হয়ে গেছে। তাহলে ভর আর ব্যাসার্ধ দুটোই একসাথে দ্বিগুণ হওয়ার জন্য এই 2 কেটে যাচ্ছে, ফলে ফর্মুলাটা আগের ফর্মুলাতেই ব্যাক করলো। সো √2GM/r, তার মানে আগের যে এসকেপ ভেলোসিটি, মানে পৃথিবীর যে এসকেপ ভেলোসিটি, সেটার সঙ্গে সমান থেকে যাচ্ছে। তাহলে ওই গ্রহের ভর ও ব্যাসার্ধ দুটোই একসঙ্গে দ্বিগুণ হয়ে যাওয়ার জন্য এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের মান পৃথিবীর মুক্তিবেগের মানের সমান থেকে যাবে। সো অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট প্রবলেমে চলে যাব। 7 নম্বর প্রবলেম, ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে দিনের স্থিতিকাল কি হবে? তাহলে ভর এখানে স্থির আছে, এবার পৃথিবীর ব্যাসার্ধটা হঠাৎ করে অর্ধেক হয়ে গেল। তো এখানে ব্যাপারটাকে করতে গেলে একটা কনসেপ্ট তোমাদের জানতে হবে, সেটা হলো কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি। কেন বলছি, যদি এক্সটার্নালি কোনো বল না কাজ করে তাহলে রৈখিক ভরবেগ সংরক্ষিত হয়, এটা তোমরা জানো। ঠিক একই রকমভাবে কোনো ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে যদি এক্সটার্নালি কোনো টর্ক না কাজ করে, মানে ঘুরছে তো ঘুরছেই, তুমি বাইরে থেকে কোনো রকম কোনো হেল্পও করছো না, কোনো বাধাও সৃষ্টি হচ্ছে না, এরকম অবস্থা যদি হয়, তাহলে ওর ভেতরে যা ইচ্ছা ঘটুক, তার জন্য ওর কৌণিক বেগ বাড়তেও পারে কমতেও পারে, বাট কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে, অনেকটা রৈখিক ভরবেগ সংরক্ষণের মতন। ক্লিয়ার? তাহলে বাহ্যিক বল না থাকলে রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে, বাহ্যিক টর্ক না থাকলে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। তো এখানে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, কোনো লোক এসে অর্ধেক করেছে না, করেনি, নিজের থেকে অর্ধেক হয়েছে, তাহলে এক্ষেত্রে কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে। তাই বলেছে ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে দিনের স্থিতিকাল কি হবে। দেখো কিভাবে বার করি। তো আগে পৃথিবী এরকম ছিল, ভালো করে বুঝবে এই জায়গাটা। তো এখন পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গিয়ে এইটুকুনি হয়ে গেছে, ভর একই আছে। তো আগের ভর ছিল m, এখনো ভর m, আগের ব্যাসার্ধ ছিল r, এখন হয়ে গেছে r/2। আমি বললাম কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে, আর কৌণিক ভরবেগের সমীকরণ হয় I × ω। এইটা হচ্ছে ওর জড়তা ভ্রামক, ঠিক আছে, আর এইটা হচ্ছে কৌণিক বেগ, এবং এই দুটো গুণ করলে এটাই হয়ে যায় কৌণিক ভরবেগ। ঠিক আছে, তাহলে আগে ছিল I1 ω1, এখন হয়ে গেছে I2 ω2, এবং তারা পরস্পর সমান সংরক্ষণের জন্য। তাহলে এই পৃথিবী তো গোলক, আর গোলকের ক্ষেত্রে এই জড়তা ভ্রামক I এর ভ্যালু কি হয়? I হয় 2/5 mr², যেখানে m হলো ওর ভর, r হলো ওর ব্যাসার্ধ। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এটা হচ্ছে গোলকের জন্য জড়তা ভ্রামক। ঠিক আছে, তাহলে স্ফিয়ার পৃথিবী আগেও ছিল পরেও আছে, ব্যাসার্ধ অর্ধেক হয়েছে, তাহলে জড়তা ভ্রামকের ফর্মুলা এটাই আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ, ভ্যালুগুলো আলাদা হবে। বেশ, তাহলে কি লিখবো? তাহলে I1 এর জায়গায় আমি লিখবো 2/5 mr², কারণ প্রথম অবস্থায় ওর ভর আর ব্যাসার্ধ m আর r ছিল, ইন্টু ω1, এটা হচ্ছে ওর কৌণিক বেগ। এখন দিনের স্থিতিকাল মানে একদিন হতে কি সময় লাগে, তো টাইম পিরিয়ড আমায় বার করতে হবে, কারণ একদিন হওয়া মানে কি, পৃথিবী এক পাক ঘুরে আসা, মানে পর্যায়কাল। আর ওমেগা কৌণিক বেগের সঙ্গে পর্যায়কালের একটা সম্পর্ক আছে, সেটা আমরা জানি, ω = 2π/t। এটা হলো কৌণিক সরণ, এটা হলো সময়। তাহলে কৌণিক বেগকেই বোঝাচ্ছে। কৌণিক সরণ এক পাক ঘুরে আসছে মানে 2π ঘুরেছে, এবং এই এক পাক ঘুরতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে, তাই ওটাকে ক্যাপিটাল T দিয়ে লিখেছি। ক্লিয়ার? তাহলে এটার জায়গায় আমি লিখছি 2π/t1, মানে আগে এক পাক খেতে t1 সময় লাগতো। এরপর পরবর্তী ক্ষেত্রে কি হয়ে গেছে, 2/5, ভর একই রয়েছে বাট ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, তাহলে r/2 তার হোল স্কোয়ার। তো এটাকে আমি r/2 না করে একবারে r²/4 লিখে দিচ্ছি, r²/4 ইন্টু, এখন পর্যায়কালকে আমি t2 বলছি। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম পার্টই কেটে বাদ চলে যাচ্ছে, তো 2/5 mr² কেটে বাদ গেল, এখানেও 2/5 mr² এই পার্টটা আছে, 1/4টা আছে,
2 পাই কেটে বাদ গেল। তাহলে কি হলো, পরবর্তীকালে ওর পর্যায়কাল T2 ইকুয়ালস টু T1/4 হলো। T1 মানে কি, আমরা জানি পৃথিবীর এক পাক খেতে 24 ঘন্টা সময় লাগে, তাহলে 24 আওয়ার ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 6 আওয়ার। তাহলে ওর এখন টাইম পিরিয়ড 6 আওয়ার হয়ে গেছে। এক পাক খেতে ও 6 ঘন্টা নেবে, একদিন হয়ে যাবে তাহলেই। তাহলে এখানে সময়টা কি হলো, কমলো। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ কারেক্ট। এখানে আমরা টাইম পিরিয়ড কত হবে সেটাও ক্যালকুলেশন করে দেখে নিলাম। ঠিক আছে, বেশ, নেক্সট প্রবলেমে চলে যাই। কোনো অসুবিধা আছে যদি থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিও সেটা। চলো নেক্সট প্রবলেম, 8 নম্বর প্রবলেম। পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন W, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেকের সমান উচ্চতায় বস্তুটির ওজন কত হবে? বেশ, তাহলে ওই জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান আমরা চেঞ্জ হয়ে যায় জানি। তো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান যদি G হয় এবং ওই বস্তুটার ভর যদি M হয়, তাহলে mg ইকুয়ালস টু ওই বস্তুটার ওজন W। এখন পৃথিবীর ওপরে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় ওকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমি যদি ছবি আঁকি, তাহলে এরকম হাইটে নিয়ে যাওয়া হয়েছে। এটা যদি R হয় তাহলে এই হাইটটা হচ্ছে R/2। তাহলে এখন সেন্টার থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 3R/2, এই উচ্চতায় নিয়ে যাচ্ছে। তাহলে এখন জিটা আর জি থাকবে না, জি ড্যাশড হয়ে যাবে। তাহলে এখন ওর ওয়েট কত হবে, ডাব্লিউ ড্যাশড হয়ে যাবে mg ড্যাশড। ঠিক আছে, তাহলে জি ড্যাশডের জায়গায় আমি কত বসাবো? আমরা শিখেছি জি এর মানে হচ্ছে জি ক্যাপিটাল M/r²। তাহলে এখানে জি ড্যাশডের জায়গায় লিখবো জি ক্যাপিটাল M ডিভাইডেড বাই 3R/2 তার হোল স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে জি ক্যাপিটাল M/r², স্মল m তো আগে আছেই, আর এখান থেকে হয়ে যাচ্ছে 4/9। তাহলে এটাকে যদি বসিয়ে দিই তাহলে 4/9 ইন্টু mg। তাহলে আগে ওর যা ওয়েট ছিল তার 4/9 এই ওয়েটটা হয়ে গেল। তাহলে অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রবলেমে চলে যাব। ভালো লাগছে তো? অবশ্যই সেটাও জানিও কেমন লাগছে ক্লাসগুলো। তোমাদের কমেন্ট পাচ্ছি, জানি ভালো লাগছে, থ্যাংক ইউ। ভূ সমলয় উপগ্রহের পৃথিবীর সঙ্গে যে বিষয়টিতে সাদৃশ্য আছে তা হলো কি? ভূ সমলয় উপগ্রহ মানে কি আগে সেটা ভালো করে বোঝা দরকার। বেশ, এই যদি একটা পৃথিবী হয়, এই পৃথিবীর চারপাশে একটা উপগ্রহ ঘুরছে, একটা স্যাটেলাইট ঘুরছে, এবং পৃথিবীর কোনো একটা জায়গা থেকে দাঁড়িয়ে ওই স্যাটেলাইটটার দিকে তাকিয়ে দেখলে, ধরলাম আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি এবং এইখানে স্যাটেলাইটটা আছে, দেখছি, তাহলে সবসময় আমি যদি দেখি, সবসময় ওই স্যাটেলাইটটাকে ওই জায়গাতেই দেখব। কেন দেখছি? পৃথিবীর সাপেক্ষে তো ও ঘুরছে, পৃথিবীও ঘুরছে, ও ঘুরছে, তাও একই জায়গায় আছে বলে মনে হচ্ছে কেন? স্বাভাবিক, বুঝতেই পারছি, দুটোরই কৌণিক বেগ সমান। তাই খেয়াল করে দেখো, তুমি একটা গাড়িতে যাচ্ছ, তোমার বন্ধু সেও একটা গাড়িতে যাচ্ছে, এবং তোমরা গাড়িতে জানলায় বসে একে অপরের সঙ্গে গল্প করছো, যদিও দুটো গাড়ি যাচ্ছে। কেন এরকম হলো? কারণ দুজনের রৈখিক বেগই সমান, তাই এরকম হচ্ছে। ঠিক একই রকমভাবে এখানে দুটোই ঘুরছে, বাট একজন দাঁড়িয়ে আরেকজনকে একই জায়গায় দেখছে, তার মানে কি দুটোরই কৌণিক বেগ সমান। ক্লিয়ার? তাহলে যে বিষয়টিতে সাদৃশ্য আছে তা হলো ওদের কৌণিক বেগ সমান। অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? তাহলে এরও যদি ওমেগা কৌণিক বেগ হয় তাহলে উপগ্রহরও ওমেগাই কৌণিক বেগ। বেশ, নেক্সট প্রবলেমে চলে যাব। পৃথিবী পৃষ্ঠ থেকে ভূ সমলয় উপগ্রহের উচ্চতা হলো কত? তো এর ভ্যালু আমি জানি 36,000 কিলোমিটার হয়, বাট এর কি প্রমাণ আছে, ক্যালকুলেশনটা কিভাবে হয় সেটা একটু বলে নেওয়া দরকার, তাহলে তোমাদের কনসেপ্টটা তৈরি হবে। তো এই যদি আমি পৃথিবীকে ধরে নিই এবং তার চারপাশে যে ভূ সমলয় উপগ্রহটা ঘুরছে, এটা তার কক্ষপথ, এবং এই জায়গায় ধরলাম ভূ সমলয় উপগ্রহটা আছে, যেটা সেন্টার থেকে, পৃথিবীর সেন্টার থেকে স্মল r ডিস্টেন্সে আছে। এই স্মল rটা কত সেটা বার করতে হবে। ঠিক আছে, তো তার জন্য যে প্রসিডিওর ফলো করতে হয় সেটা দেখাই। তো এই ভূ সমলয় উপগ্রহ আর পৃথিবী দুটোরই অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, একটু আগেই বলেছি। যেহেতু কৌণিক বেগ সমান তাই পর্যায়কালটাও সমান, মানে এক পাক খেতে একই সময় লাগবে, দুটোরই 24 ঘন্টা সময় লাগবে। তাহলে এক পাক ঘুরে আসতে হলে এই ভূ সমলয় উপগ্রহ যে কৌণিক সরণ হয় সেটাকে আমরা জানি 2 পাই। তাহলে রৈখিক সরণ কত হয়? এস ইকুয়ালস টু হবে ওর পরিধির সঙ্গে সমান, তার মানে 2 পাই আর। তাহলে কোনো মুহূর্তে ওই উপগ্রহের বেগের অভিমুখ যদি এটা হয়, দ্রুতির মান হবে ভি, এবং যেহেতু বৃত্তাকার পথে সমকৌণিক বেগে ঘুরছে
তার মানে রৈখিক বেগটা, মানে রৈখিক বেগের মানটা, রৈখিক দ্রুতি সেটাও সমান হবে। তাহলে ভি কোনো মুহূর্তেও যদি আমি বলি সেটা সব জায়গাতেই সমান। হ্যাঁ, তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, বাট ভ্যালু তো সমান, তার মানে সমরৈখিক দ্রুতিতে ঘুরছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, দেখো আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায় যদি সমদ্রুতিতে চলে। তাহলে এখানে এটা এক পাক ঘুরছে, তাহলে এই টিটা ক্যাপিটাল টি হয়ে যাচ্ছে, পর্যায়কালের সঙ্গে সমান। তাহলে ক্যাপিটাল টি ইকুয়ালস টু এস, এক পাক ঘোরার জন্য সেটা কত লিখবো, 2 পাই স্মল আর ডিভাইডেড বাই ওর দ্রুতি হচ্ছে ভি, তাহলে এই ফর্মুলাটা পাই। তাহলে এখান থেকে আমরা এই স্মল আর এর একটা ভ্যালু পাই, আর ইকুয়ালস টু কি, ক্যাপিটাল টি ভি ডিভাইডেড বাই 2 পাই, এই ফর্মুলাটা পাই। তো এখানে এবার ভি পেলাম, এই ভি এর ভ্যালু তো জানি না, এই যে দ্রুতি এটার মান কি আমরা জানি না, জানি না। তাহলে এর মানটা আমাকে আরেকবার ক্যালকুলেশন করে নিতে হবে, নিয়ে সেটা এখানে বসাবো, নিয়ে আর এর ভ্যালু ক্যালকুলেশন করে নেবো, তাহলেই আমরা উচ্চতাটা পেয়ে যাব। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমি যেটাকে কাজে লাগাবো সেটা হচ্ছে, যে কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে তখন তার উপর একটা বল কাজ করে সেন্টার বরাবর, যেটাকে অভিকেন্দ্র বল বলে। তো এখানে এই স্যাটেলাইটের ওপরও একটা অভিকেন্দ্র বল কাজ করছে, এবং সেটা এক্ষেত্রে অভিকর্ষজ বল। তাহলে ওর ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ বলের ফর্মুলা হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ধরে নিচ্ছি স্যাটেলাইটের ভর স্মল এম, পৃথিবীর ভর ক্যাপিটাল এম, ডিস্টেন্স তো স্মল আর ধরে নিয়েছি, এবং এটাই ওর ওপর ক্রিয়াশীল অভিকেন্দ্র বলের যোগান দেবে, মানে এই বরাবর যে অভিকেন্দ্র বল সেটা যোগান দেবে। তাহলে সেটা কত, সেটা হচ্ছে স্মল এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি, দেখি এই স্মল এম কাটছে, এখানে আর এই স্কোয়ারটা কেটে গেল, তাহলে ভি স্কোয়ারের একটা ভ্যালু পাচ্ছি, সেখান থেকে আমি ভি বলে দিতে পারি ডাইরেক্ট। তাহলে ভি হচ্ছে জি ক্যাপিটাল এম বাই স্মল আর টু দি পাওয়ার 1/2, এই ফর্মুলাটা হচ্ছে। তাহলে ভি এর ভ্যালুটা এবার এখানে বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে হচ্ছে কি, টি ডিভাইডেড বাই 2 পাই ইন্টু জি এম বাই স্মল আর টু দি পাওয়ার 1/2। এবার এই বোথ সাইডেই স্মল আর আছে, তাহলে এক সাইডে আর কে নিয়ে যাওয়ার জন্য আমি বোথ সাইডে আগে ফার্স্ট স্কোয়ার করে নিচ্ছি। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, এখানে হাফটা উঠে যাবে, তাহলে জি এম বাই আর, তাহলে আর কে এদিকে নিয়ে গেলে কিউব হয়ে যাচ্ছে, তাহলে কিউবটাকে 1/√3 করে যদি এই ডান দিকে লিখি, তাহলে এটা হয়ে যাচ্ছে টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইন্টু জি এম টু দি পাওয়ার 1/3, এই হয়ে গেল আর এর ভ্যালু। দেখো এখানে ম্যাক্সিমাম পার্টি আমরা জানি, ক্যাপিটাল টি আমরা জানি পর্যায়কাল 24 ঘন্টা, জি মহাকর্ষীয় ধ্রুবক জানি, ক্যাপিটাল এম পৃথিবীর ভর। হ্যাঁ, এখন পৃথিবীর ভর অনেক সময় অনেক ছেলেরা জানে না, তাহলে এখানে কি করার উপায়টা কি, তো এর জন্য তুমি এই জিনিসটা ইউজ করবে। একটু আগেই দেখেছো স্মল জি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান, স্মল জি ইকুয়ালস টু কি হয়, জি ক্যাপিটাল এম বাই ওর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর যদি বলি, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এই ক্যাপিটাল জি এম সেটা ভ্যালু পাই স্মল জি ক্যাপিটাল আর স্কোয়ার। তো সেটা বসিয়ে আমি ক্যালকুলেশন করে নিতে পারবো। তাহলে জি এম এর জায়গায় আমি স্মল জি ক্যাপিটাল আর স্কোয়ার এটা বসিয়ে দেবো, তাহলে স্মল জি ক্যাপিটাল আর স্কোয়ার নিয়ে এবার ভ্যালু বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে 36,000 কিলোমিটার এটা অ্যান্সার বেরোবে। ক্যালকুলেশনের পার্টটা আমি দেখালাম না, অ্যাকচুয়ালি ভ্যালুটা মনে রাখাই খুব প্রয়োজন এই ধরনের এমসিকিউর জন্য, জাস্ট কনসেপ্টটা ভালো করে বোঝানোর জন্য এই থিওরি পার্টটাও বলে দিলাম। ঠিক আছে, নেক্সট প্রবলেমে চলে যাই তাহলে আমরা। নেক্সট প্রবলেম কি আছে, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে উত্তর মেরুতে অবস্থিত কোনো বস্তুর ওজন কি হবে। তো একটু আগেই দেখেছি যে পৃথিবীর ঘূর্ণন যদি থেমে যায় তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু জি হয়, থিটার ওপর মানে ওই অক্ষাংশের ওপর ডিপেন্ডই করে না, একদম প্রথম দিককার অঙ্ক আমরা দেখেছি এটা। তাহলে বলেছে যে উত্তর মেরুতে অবস্থিত কোনো বস্তুর ওজন কি হবে, তো একটু আগে ওর ওজন কি ছিল, উত্তর মেরুতে যখন ঘুরছিল তখন কি ওজন ছিল, তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। তো এখানে এই থিটাটা কত, যেহেতু উত্তর মেরু তার মানে অক্ষাংশ ওর 90 ডিগ্রি, তাহলে থিটার জায়গায় 90 ডিগ্রি বসাবো, তাহলে কস 90 ডিগ্রি এর ভ্যালু কি হয়, 0 হয়। তাহলে 0 হওয়া মানে ওমেগা স্কোয়ার আর এই পার্টটা থেকেও না থাকার মতন, তার মানে আগে ওইখানে জিই ছিল, জি ড্যাশ ইকুয়ালস টু জিই ছিল, পরেও থেমে যাওয়ার পরেও জিই থাকবে, তাহলে কোনো চেঞ্জ হলো না, একই থাকলো। অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট প্রবলেম চলে যাই, 12 নম্বর প্রবলেম। ওকে,
ভর স্থির রেখে যদি পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ তার বর্তমান মানের 80% করা হয় তবে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান কি হবে? আচ্ছা বেশ, তাহলে এখানে পৃথিবীর সাইজটা আগের তুলনায় ছোট হয়ে গেছে। ধরলাম ব্যাসার্ধ এখন যেটা সেটা হচ্ছে আর ড্যাশ, এবং আর ড্যাশ ইজ ইকুয়ালস টু 80/100 ইন্টু আর। তো আগে ছিল আর ব্যাসার্ধ, এখন হয়ে গেছে আর ড্যাশ। তো ভর চেঞ্জ হয়নি, তো ভর এমই আছে। তাহলে আগে জি ইকুয়ালস টু ছিল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, এখন সেটাই হয়ে গেছে জি ড্যাশ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই 80/100 ইন্টু আর তার হোল স্কোয়ার। তো এইখানে এই জিরো তাহলে 8/10, তাহলে ওপরে এই স্কোয়ারটা হয়ে গিয়ে ওপরে চলে গেলে তাহলে 100 ডিভাইডেড বাই 64, হ্যাঁ, ইন্টু জি এম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে, আর এটা মানে তো জি আমরা জানি, তাহলে 100/64 জি। তাহলে এখন যে অভিকর্ষজ ত্বরণ হলো সেটা এটা। তো বলেছে তবে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান কত হবে, কত পার্সেন্ট বাড়বে বা কত পার্সেন্ট কমবে। তাহলে এখানে 64 দেখাচ্ছে এটা, তাহলে কত পার্সেন্ট কমেছে সেটা কি করে বুঝবো? তাহলে এর জন্য যা ক্যালকুলেশন করতে হয় সেটা আমি এখানে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। জি ড্যাস্ট মানে ফাইনালি যে অভিকর্ষজ ত্বরণ হলো, মাইনাস প্রথমে যেটা ছিল ডিভাইডেড বাই প্রথমে যেটা ছিল ইন্টু 100%। এই হলো প্রসিডিওর, কতটা বাড়লো কতটা কমলো এইভাবে চেক করতে হয় এই ফর্মুলা দিয়ে। ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই ইনিশিয়াল ইন্টু 100%। তো কত ছিল দেখো, 100 ডিভাইডেড বাই 64 ইন্টু জি, এটা ফাইনালি হয়েছে, মাইনাস জি ডিভাইডেড বাই জি ইন্টু 100%। তাহলে ক্যালকুলেশন করলে এটাই হচ্ছে। আচ্ছা এই দিকে করে দেখাচ্ছি আমি এই পার্টটা। তাহলে 100 মাইনাস 64 ডিভাইডেড বাই 64 জি ইন্টু 100%, তাহলে এটা হয়ে যাচ্ছে 36 ডিভাইডেড বাই 64 জি কাটছে ইন্টু 100%, তাহলে এটা 9 আর এটা 16, 4 দিয়ে করলে তাহলে 900 ডিভাইডেড বাই 16%। এটা ক্যালকুলেশন করি কত হচ্ছে, 900 ডিভাইডেড বাই 16, দ্যাট ইজ 56.25%, 56.25%। এবং এই পরিমাণ কি হলো, অ্যান্সারটা বাড়লো। তাহলে অপরিবর্তিত থাকবে না, 36% কমে যাবে, 36% বাড়বে না, প্রায় 56% বাড়বে। হ্যাঁ, প্রায় লিখে দিয়েছে কারণ 56.25% বাড়ছে। ওকে, অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট প্রবলেমে চলে যাব। 13 নম্বর প্রবলেম। পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1% হবে তা হলো কত? বেশ, তো আমি এই হলো পৃথিবী পৃষ্ঠের ওপর জি হয়, এবং ধরলাম এই ব্যাসার্ধকে আমরা জানি আর, ধরলাম আর ড্যাশ উচ্চতায়, সেন্টার থেকে আর ড্যাশ উচ্চতায় এই পয়েন্টে অভিকর্ষজ ত্বরণের মান জি ড্যাশ হয়ে গেছে। তো আমাকে বার করতে হবে এই হাইটটা কত, এই ডিস্টেন্সটা বার করতে হবে, এবং জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1%, দ্যাট ইজ জি বাই 100। তাহলে এই ফর্মুলা যেটা পেলাম এর মধ্যেই যদি আমি এই জেনারেল ফর্মুলা জি এম বাই আর স্কোয়ার এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি তাহলেই অনেক সহজে ক্যালকুলেশন হয়ে যাবে। দেখো জি ড্যাশ এই সেন্টার থেকে আর ড্যাশ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ হয়েছে, তাহলে এই জায়গায় লিখতে পারি জি ক্যাপিটাল এম বাই আর ড্যাশ স্কোয়ার, সেটাই হলো জি ড্যাশ, ইজ ইকুয়ালস টু 1/100 ইন্টু জি, তাহলে জি এর জায়গায় বসাবো জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে এই জি এম কেটে গেল, তাহলে আর ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু 100 আর স্কোয়ার, দ্যাট ইজ আর ড্যাশ ইকুয়ালস টু 10 আর। তাহলে সেন্টার থেকে এই যে ডিস্টেন্সটা হচ্ছে আর ড্যাশ সেটা হলো পৃথিবীর ব্যাসার্ধের 10 গুণ। তাহলে এবার বলেছে পৃষ্ঠ থেকে ওই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা, তাহলে পৃথিবীর ব্যাসার্ধটাকে বাদ দিয়ে মানে আরটাকে বাদ দিয়ে বাকি যে ডিস্টেন্সটা পড়ে থাকছে সেটা 9 আর, তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে 9 আর। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, ব্যাপারটা বোঝা গেল তো? বেশ, নেক্সট প্রবলেমে চলে যাব। 14 নম্বর প্রবলেম। M1 ও M2 ভরের দুটি উপগ্রহ
M1 ইজ গ্রেটার দ্যান M2, যথাক্রমে R1 ও R2 ব্যাসার্ধের কক্ষপথে R1 ইজ গ্রেটার দ্যান R2, V1 ও V2 বেগে ঘুরছে। এক্ষেত্রে এখানে বেগের মধ্যেকার সম্পর্ক কোনটা সঠিক হবে সেটা বলতে হবে। তো আমি একটা পৃথিবীকে আগে ফার্স্ট এঁকে নিচ্ছি পৃথিবীকে, এবং পৃথিবীর চারপাশে এই উপগ্রহগুলো ঘুরছে। তো ধরলাম এই হচ্ছে একটা কক্ষপথ, যেটা R2টা ছোট বলেছে, এবং এখানে যে উপগ্রহটা আছে সেটার ভর M2, এবং আরেকটা কক্ষপথ যেটা একটু বড়, এবং এর ডিস্টেন্সটা হচ্ছে R1, এবং এখানে যে উপগ্রহটা আছে সেটা M1, এবং M1 ইজ গ্রেটার দেন M2, এইসব বলে দিয়েছে। তো এক্ষেত্রে বেগের অনুপাত, তো বেগের ক্ষেত্রে একটু আগেই আমরা একটা অঙ্ক করেছিলাম, যেখানে বলেছিলাম যে বেগ নির্ণয় করার জন্য তোমরা আকর্ষণ বল আর অভিকেন্দ্র বলের এই সম্পর্কটা অ্যাপ্লাই করবে। তাহলে G ক্যাপিটাল M স্মল m বাই R স্কোয়ার, মানে অভিকর্ষজ বল। তো এখানে সেটা কি হবে, M1 এর জন্য যদি করি, M1 ডিভাইডেড বাই R1 স্কোয়ার ইকুয়ালস টু ওর ওপর ক্রিয়াশীল অভিকেন্দ্র বল M1 V1 স্কোয়ার ডিভাইডেড বাই R1। তাহলে এটা একটা পাবো, এখান থেকে এটাকে সিম্পলিফাই করলে কি হয়ে যাচ্ছে, V1 ইকুয়ালস টু রুট ওভার G ক্যাপিটাল M ডিভাইডেড বাই R1, তার মানে কনস্ট্যান্ট K বাই R1 এটা হচ্ছে। বেশ, কেন এই পার্টটাকে কনস্ট্যান্ট করলাম, কারণ আমরা জানি পৃথিবীর ভর নিয়ে এখানে কোথাও না, বাকি পার্টগুলো M1 M2 বা R1 এইগুলো কাজে লাগবে। যাই হোক, M1টা তো কোনো কাজেই লাগছে না, প্রথমেই কেটে বাদ চলে যাচ্ছে। ঠিক একই রকমভাবে সেকেন্ড উপগ্রহটার জন্য তার V2 ইকুয়ালস টু তাহলে কী হবে, ওই কনস্ট্যান্ট K ডিভাইডেড বাই R2 সিম্পলি। তাহলে V1 বাই V2 যদি আমি করি সম্পর্কটা বোঝার জন্য, ইকুয়ালস টু K বাই R1 ডিভাইডেড বাই K বাই R2, সো কে কাটলো, তাহলে R2 বাই R1। এবার এখানে বলেছে R1 ইজ গ্রেটার দ্যান R2, তার মানে নিচেরটা বড় ওপরটা ছোট, তার মানে অফকোর্স V1 ডিভাইডেড বাই V2 থেকে নিচেরটা বড়, মানে V2 বড়, V1 ছোট হয়ে যাবে। তাহলে V1 ইজ লেস দ্যান V2। তাহলে দেখি কোন অপশানটা কারেক্ট হচ্ছে, অপশান বি ইজ কারেক্ট। হ্যাঁ ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। ভূপৃষ্ঠ থেকে H উচ্চতায় G এর মানের পরিবর্তন ভূপৃষ্ঠ থেকে X গভীরতায় G এর মানের পরিবর্তনের সমান হলে, ধরো X ও H উভয়ই পৃথিবীর ব্যাসার্ধের চেয়ে খুব ছোট, তাহলে ব্যাপারটা যেটা বলেছে সেই অনুযায়ী একটা ছবি না আঁকলে ব্যাপারটা ঠিক মাথায় ঢুকবে না। তাহলে এই পৃথিবী থেকে এরকম একটা জায়গায়, যেটা মানে পৃথিবীর গভীরে, আর পৃথিবীর ঠিক ওপরে, যেটা খুব একটা ডিস্টেন্স নয়, খেয়াল রাখবে। তাহলে এই একটা ডিস্টেন্স গভীরতায় এবং এই একটা ডিস্টেন্স উচ্চতায়, এবং উচ্চতাটা বলেছে H এবং গভীরতাটা বলেছে X, G এর মানের পরিবর্তনটা সমান। তো এই H উচ্চতায় এবং X গভীরতায় G এর মানের পরিবর্তন যেটা যেটা হবে, সেই পরিবর্তন দুটো যদি সমান হয় তাহলে এই X ও H এর মধ্যেকার সম্পর্ক বার করতে হবে। তো এর জন্য একটা ফর্মুলা আমরা জানি, ওকে, এর উপর আমি ভিডিও করেছি মহাকর্ষ চ্যাপ্টারের থিওরি পার্টে, যার ভিডিও আমি লিঙ্কে তো দিয়েই দেবো, তোমরা ডিসক্রিপশানে তোমরা দেখে নেবে। তো সেটা কি, G ড্যাশ ইজ ইকুয়ালস টু G ইন্টু 1 মাইনাস 2H বাই R। এটা হলো, এইচটা হলো হাইট, পৃথিবী পৃষ্ঠ থেকে হাইট যখন বাড়বে, হ্যাঁ হাইটটা খুব একটা বেশি না হলে, তাহলে অল্প হাইটের জন্য এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর গভীরতার জন্য যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে G ড্যাশ ইজ ইকুয়ালস টু G ইন্টু 1 মাইনাস H বাই R। তো এখানে H এর জায়গায় আমরা এটাকে X দিয়ে বলবো, 1 মাইনাস X বাই R। এবার এই উচ্চতা আর গভীরতার জন্য যে অভিকর্ষজ ত্বরণটা হলো, সেটা ভূপৃষ্ঠের রেসপেক্টে কতটা চেঞ্জ হলো, তাহলে সেটা কি, হাইটে ওঠার জন্য হলো G ড্যাশ মাইনাস G, বললাম এই জায়গায় হচ্ছে G ড্যাশ। আচ্ছা, আর পৃথিবীর গভীরতায় যেটাকে আমি G ড্যাশ লিখেছি সেটাকে আমি G ডবল ড্যাশ বলছি, এটা G ডবল ড্যাশ। তাহলে সেক্ষেত্রে চেঞ্জটা কত হলো, সেটা হচ্ছে G ডবল ড্যাশ মাইনাস G। এই দুটো পরস্পর সমান, এই পরিবর্তন দুটো সমান বলে দিয়েছে। তাহলে G ড্যাশ মাইনাস G, দেখো এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি, G ড্যাশ মাইনাস G যদি করি তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 2H বাই R।
ঠিক একই রকমভাবে এটার জন্য যদি ক্যালকুলেশন করি তাহলে জি ডবল ড্যাশ মাইনাস জি হচ্ছে মাইনাস এক্স বাই আর। তাহলে এখানে যদি সেটাই বসাই মাইনাস টু এইচ বাই আর ইকুয়ালস টু মাইনাস এক্স বাই আর। তো আর আর কাটলো, মাইনাস মাইনাস কাটলো, সো টু এইচ ইকুয়ালস টু এক্স। ওকে, তাহলে অপশান বি ইজ কারেক্ট, এক্স ইকুয়ালস টু টু এইচ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, 15 পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি এর পরবর্তী অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। তোমাদের কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একদমই ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, এখনকার মতন এখানেই শেষ, টাটা।